নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। এবং জাল ওষুধের কথাই প্রথমে বলতে হবে, তার কারণ সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই মুহূর্তে আপনার আমার সবার বাড়িতে এমন কিছু ওষুধ থাকে যে ওষুধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা বমি ওষুধ হতে পারে, সেটা হতে পারে প্রেশারের ওষুধ। সেই ওষুধ যদি জাল হয় আমি বুঝবো কি করে? না, আমাদের বোঝার কোনো উপায় নেই। তাহলে উপায় যারা বিক্রি করছেন তারা যদি বুঝে জেনে শুনে ভুল ওষুধ দেন তাহলে কিছু বলার নেই, কিন্তু তাদের হাতে ফিল্টার রয়েছে, চাইলে তারা সেই ছাঁকনি দিয়ে ছেঁকে জাল ওষুধ আলাদা করে আসল ওষুধ আমাদের দিতে পারেন। কিভাবে? অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অভিজিৎ, আমরা পারবো না, জাল ওষুধ ধরতে পারবো না। যে ওষুধ আমাদের দোকান থেকে দেওয়া হয়, হাসপাতাল থেকে দেওয়া হয়, আমরা সেটাই খাবো। কিন্তু হাসপাতাল, সে সরকারি হোক বেসরকারি হোক বা ওষুধের দোকান থেকে, তাদের হাতে তো উপায় রয়েছে। তাহলে জাল ওষুধ ঠেকাতে একমাত্র তাদেরই কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। তাদের জন্য কি গাইডলাইন করা হয়েছে? রাজ্য ড্রাগ কন্ট্রোল, স্টেট ড্রাগ কন্ট্রোল যে পদক্ষেপ গ্রহণ করেছে, কারণ গত কয়েকদিন আগে হাওড়ার আমতায় মান্না এজেন্সি নামে যে ডিস্ট্রিবিউটার অত্যন্ত নামকরা যে প্রেশারের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ টেলমা AM40 প্রায় ঘরে ঘরে ব্যবহৃত হয়, সেই ওষুধ জাল ওষুধ পাওয়া গিয়েছিল। 1 টাকা 2 টাকার নয়, কয়েক কোটি টাকার। এবং সেই ওষুধ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মতন জেলাগুলোতে ছেয়ে গিয়েছিল। এবং তারপরেই রাজ্য ড্রাগ কন্ট্রোল আজকে যেটা জানিয়েছে, যে নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলোকে নির্দেশ দিয়েছে যে তাদের যে স্টোরে যে ওষুধ আসবে তার জন্য QR কোড স্ক্যান করা হয় এবং ব্যাচ নাম্বার মিলিয়ে দেখা হয়, যাতে কোনো রোগীকে এই ওষুধ যেন না দেওয়া হয়। একই সঙ্গে সমস্ত রিটেলার এবং ডিস্ট্রিবিউটারকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন QR কোড স্ক্যান করা হয় এবং ব্যাচ নাম্বার মিলিয়ে দেখা হয়, যাতে কোনো সাধারণ মানুষ যেন এই ব্যাচ নাম্বারের এই ওষুধ যেন ব্যবহার না করে। কারণ এই ব্যাচ নাম্বারের এই ওষুধ ব্যবহার করলে সেই রোগীর ক্ষেত্রে বা সেই মানুষের ক্ষেত্রে কোনো কাজ দেবে না। এবং উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশারের রোগীর ক্ষেত্রে ভয়ানক অবস্থা হতে পারে। তার ব্লাড প্রেশার তো কমবেই না, উল্টে তার ব্লাড প্রেশার বেড়ে যাবে এই ওষুধ খেলে। এবং সেই কারণেই যেটা দেখা গেছে যে যারা ওষুধ প্রস্তুতকারক সংস্থা অর্থাৎ গ্লেনমার্কের কাছে রাজ্য ড্রাগ কন্ট্রোল চিঠি দিয়ে জানতে চেয়েছিল যে কি সমস্যা রয়েছে, কেন তারা জাল মনে করছেন। এবং দেখা গেছে যে ব্যাচ নাম্বার সম্পূর্ণ জাল করা হয়েছে। একই ব্যাচ নাম্বারের ওষুধ, আসল ওষুধ, সেই আসল ওষুধের ব্যাচ নাম্বার নকল করেছিল এই হাওড়ার মান্না এজেন্সিতে যে ওষুধ পাওয়া গেছিল, এবং সেটা কয়েক কোটি টাকার ওষুধ। এবং একই সঙ্গে QR কোড স্ক্যান করলে দেখা যাচ্ছিল যে কুড নট ভেরিফাইড, অর্থাৎ QR কোড সেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এবং তার সঙ্গে আমাদের কেন্দ্রীয় যে ড্রাগ কন্ট্রোল, সেখানে এই ওষুধ পরীক্ষা করে কি দেখা গেছিল যে সেটা কোয়ালিটি কন্ট্রোলের মাপে নয়, অর্থাৎ সঠিক কোয়ালিটির নয়। আর এই টেলমা AD40 প্রায় প্রত্যেকের ঘরে ঘরে খাওয়া হয়। বিভিন্ন চিকিৎসক এই ওষুধ প্রেসক্রাইব করেন, ফলে যাতে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই এই ওষুধের এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের এই ওষুধ যেন না খায়, তার জন্যই রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলোতে যেন ওয়ার্ডে এবং স্টোরগুলোতে যেন কোনোভাবেই এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের ওষুধ ব্যবহার না করা হয়। অতনু, ধন্যবাদ অভিজিৎ। কিন্তু টেনশন তো থেকেই যাচ্ছে। 145টা ওষুধ, সেই ওষুধ হতে পারে জ্বর, গা হাত পা ব্যথা, বমি ভাব বা প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, যা আমাদের নিয়মিতভাবে লাগে। সেই রকম 145টা ওষুধ যখন ফেল, তার গুণগত মান যখন খারাপ, তখন সাধারণ মানুষ তারা তো টেনশনে ভুগবেনি। সবাই আতঙ্কিত থাকবে। তো আসল ব্যাপারটি সাধারণ মানুষ তো বুঝতে পারবে না কোনটা ভুয়ো কোনটা সঠিক। আমি যতই পড়াশোনা শিক্ষিত, কিন্তু এই ব্যাপারটা আমার তো নলেজ নেই। এই ব্যাপারে সরকারকে অন্তত নজর দেওয়া উচিত। খাবারের সঙ্গে বিষ, সে তো আমরা প্রতি মুহূর্তে কনজিউম করছি, তার সঙ্গে যদি অ্যাডিশনালি এইভাবে ওষুধও আমরা ভেজাল পেতে থাকি, তাহলে আমাদের জীবনটাই সংশয় হয়ে যাচ্ছে। জীবন সংশয়, কখন কিভাবে বাঁচবো না মরবো সেটা নিজেরাও জানি না। আমরা প্রতি মুহূর্তেই সেটা আতঙ্কিতই হয়ে আছি। ওষুধ নিয়ে অবশ্যই সরকারের আগে উচিত, যেটা অ্যাটলিস্ট খাবার দাবারগুলো বাদ দিন, কিন্তু ওষুধটা তো জীবন দিচ্ছে, আমাদের জীবন দায়ী, তো সেটার দিকে নজর দেওয়া উচিত। টেনশন তো হবেই। চিকিৎসকরাও বলছেন হ্যাঁ, টেনশনের যথেষ্ট কারণ আছে। ধরে নিন আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা তো একটা রোগের জন্য খাচ্ছেন। এবার আপনি ভাবছেন ওষুধ খাচ্ছেন, রোগ সেরে যাবে। রোগ যদি না সারে আপনি তো বুঝতেও পারছেন না ওষুধের গুণগত মান খারাপ থাকলে রোগ সারবে কি করে। টেনশনের তো কারণ রয়েছে। চিকিৎসকরা কি বলছেন শুনুন।
আমাদের তো ওষুধ পরীক্ষা করে লিখি না, আমরা ওষুধের যে কম্পোজিশন থাকে যতটা আইপি মানে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যা ওষুধের কম্পোজিশন সেই অনুযায়ী লিখি। ওষুধ কাজ না করলে একটা সমস্যা হচ্ছে যে আপনার অসুখটা বাড়ছে। ধরুন আপনার সুগার প্রেশার খুব কন্ট্রোলে আছে, হঠাৎ সুগার প্রেশারটা বেকন্ট্রোল হয়ে গেল। বেচারা হয়তো আগে সঠিক ওষুধ খাচ্ছিলেন, হঠাৎ একটা ব্যাচ পেয়েছেন যে ব্যাচটা সঠিক নয়, তো ন্যাচারালি সব বেকন্ট্রোল হয়ে গেছে। এই যে ক্ষতিটা এটা তো মাপা মুশকিল, এবং এখান থেকে আপনার অপূরণীয় ক্ষতিও হতে পারে। রোগীদের যদি এই ঘটনা ঘটে, এখন যখন এই জিনিসটা বাইরে এসেছে, তাহলে ওদের তখন ওষুধের ব্র্যান্ড, ওষুধের জায়গা যেখান থেকে কেনেন সেগুলো পাল্টে দেখতে হবে, আমাদেরও তাই করতে হবে। নজরদারি আরো কঠিন, সঠিক এবং বাস্তবোচিত করতে হবে। কঠিন, সঠিক, বাস্তবোচিত নজরদারি করতে হবে, সেই চেষ্টাই এবার করা হচ্ছে, যার জন্য সব সরকারি বেসরকারি হাসপাতালে বলা হয়েছে ওষুধের দোকানগুলোকে ব্যাচ নাম্বার আলাদা করে ফেলতে হবে এবং কিউআর কোড দেখে চেক করে নিতে হবে। কারণ 145টা ওষুধ, যে ওষুধগুলো ধরা পড়েছে যে সেগুলোর গুণগত মান খারাপ, সেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, নিয়মিতভাবে সবার ঘরে থাকা ওষুধ। হাই প্রেশার থেকে সুগার, রোজ ওষুধ খেতে হয়। এছাড়া জ্বর হলে প্যারাসিটামল, পেটে ব্যথা কিংবা বদহজম চট করে অ্যান্টাসিড, কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক। রোজকার এমনই নানা ওষুধেই কি বড় বিপদ? প্রশ্নটা উঠছে, কারণ গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি বহু ওষুধ। নামি দামি কোম্পানির 145টি ওষুধ ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। এর মধ্যে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে 52টি ওষুধ, আর বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে 93টি ওষুধ। ফেল করা ওষুধের তালিকায় এমন অনেক ওষুধ রয়েছে যেগুলি অনেককেই নিয়মিত খেতে হয়। যেমন হাই ব্লাড প্রেশারে অত্যন্ত পরিচিত ওষুধ টেলমা AM ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। বমি বন্ধ করতে অনেকেরই ভরসা অন্ডেভ, সেটাও ফেল। অ্যান্টিবায়োটিক ক্ল্যাফপার্কো ফেল। বাচ্চাদের ডায়রিয়া হলে জিঙ্ক সালফেট দেওয়া হয়, এই ওষুধও পাশ করতে পারেনি। কেন্দ্র বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় একাধিক প্যারাসিটামল এবং ভিটামিনের ওষুধও পাশ করতে পারেনি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, এই বেসরকারি সংস্থা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কারখানায় তৈরি করে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন। সেই স্যালাইন ঘিরে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। সেই স্যালাইন কর্ণাটক ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। গত জানুয়ারিতে দেশ জুড়ে ওষুধ পরীক্ষা করে স্বাস্থ্য মন্ত্রকের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। পাশাপাশি বিভিন্ন রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতেও পরীক্ষা হয়। এইসব পরীক্ষারই রেজাল্ট বেরিয়েছে, আর তাতে ফেল করেছে মোট 145টি ওষুধ। নিউজ 18 বাংলা। কোথাও কিচ্ছু নেই, হঠাৎ করে দেখা গেল স্কুল ফিস এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হলো। অভিভাবকরা সহজে মেনে নেননি, বিক্ষোভ হয়েছে। এরকম স্কুলের ছবি তো আমাদের দীর্ঘদিন ধরে দেখতে হয়েছে। এবার সরকার পদক্ষেপ করছে। এইভাবে হঠাৎ করে স্কুল ফিস যখন তখন যত খুশি বাড়ানো যাবে না। কিন্তু কি পদক্ষেপ করছে, তার জন্য সরকার কি করবে জানাবো বিরতির পর, সঙ্গে থাকুন। আর এ নিয়ে বিক্ষোভও দেখাচ্ছেন পড়ুয়াদের অভিভাবকরা। পড়ুয়ারা তো বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, যেমন এই ছবি, এটা দুর্গাপুরের গত সপ্তাহে এই ছবি। দেখুন, অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন। এইভাবে স্কুল ফিস বাড়ানো যাবে না। দিনের পর দিন অশান্ত হয়েছে শিক্ষাঙ্গন। আবার দেখুন, আমাদের শহর কলকাতারই বেশ কিছু স্কুলে, বিড়লা হাই স্কুল, রোল ব্যাক করতে হবে। যে বর্ধিত ফিস সেটা রোল ব্যাক করতে হবে, সেই দাবিতে বিক্ষোভ। নাগের বাজারে একটি স্কুল, এরকমই বিভিন্ন স্কুলে এক ছবি দেখা গিয়েছে। হরিয়ানা বিদ্যা মন্দির, সল্টলেক। তো এভাবে বাড়ানো যাবে না স্কুল ফিস। তার জন্য এবার রাজ্য সতর্ক। ফির বোঝা কমানোর জন্য এবার প্রয়োজন হলে বিল। বেসরকারি স্কুলের এই যে ফি বাড়ে যখন তখন, সেটা কমানোর জন্য এবার বিল। কি থাকবে এই বিলে জানবো। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, এক বাস্তব সমস্যার সম্মুখীন হন সবাই যখন স্কুলের ফিস দেওয়ার সময় আসে। কখন কিভাবে যে স্কুলের ফিস বেড়ে যায়, তার পিছনে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়, সেই ব্যাখ্যাগুলো যে আদৌ ধোপে টেকে না তারাও জানেন, কিন্তু দিতে বাধ্য হন। পড়াতে হবে তো, উপায় নেই। সরকার কি পদক্ষেপ করছে?
দেখো, বাস্তব যে অবস্থা তাই ছবিগুলো দেখলেই বুঝতে পারা যাচ্ছে। তো এই বাস্তবিক অবস্থাকেই কোনো একটি কাঠামোর মধ্যে বাঁধতে তৎপর হচ্ছে রাজ্য সরকার, এবং সেই কারণেই তারা একটি বিল আনতে চলেছে, এবং এই বিলের ব্যাপারে যে প্রাথমিক খসড়া তা কার্যত প্রস্তুত হয়েই গিয়েছে। কয়েকদিন আগে বা কয়েক বছর আগে তুমি জানো যে এই রাজ্যতেই যে নার্সিংহোম হাসপাতাল বেসরকারি রয়েছে তাদের যে অতিরিক্ত যে ফিজ তা নিয়ে যখন চর্চা হয় তখন তার ফিজ নিয়ন্ত্রণ করার জন্য বৈঠক করা হয়েছিল, একটি হেলথ কমিশন তৈরি করা হয় এবং তাতে অনেকটা সমস্যার সমাধানও হয়। কার্যত সেই পথেই বা সেই ধাঁচেই একটি কমিশন হতে পারে যা মূলত এই স্কুলগুলোর ক্ষেত্রে যে ফিজ হবে সেটাকে নিয়ন্ত্রণ বা কত হওয়া উচিত সে সংক্রান্ত বিষয়টা পরিষ্কার গাইডলাইন তারা তৈরি করে দেবে। এক্ষেত্রে যে স্কুলের পরিকাঠামো, ক্লাস, কোন ক্লাসের কোন ছাত্রছাত্রীরা তারা থাকছেন, তাদের পড়ানোর মান, এছাড়া একটা বেসরকারি স্কুলের বিভিন্ন ধরনের ফেসিলিটি ছাত্রছাত্রীদের সঙ্গে সংযুক্ত থাকে, এই গোটা প্রক্রিয়াকে এক বন্ধনীর মধ্যে তারা আনতে চাইছেন এবং তার ভিত্তিতেই একটা ফিজ তৈরি করে দেওয়া হবে। অর্থাৎ চাইলেই বা ইচ্ছা করলেই কোনো স্কুল, বেসরকারি স্কুল কর্তৃপক্ষ নিজের মতো করে বা ইচ্ছা করে একটা ফিজ নিয়ে নিলেন, দিতে বাধ্য করা হলো, না দিলে তাকে স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে বার করে দেওয়া হবে, পড়ানো হবে না, বা যারা অভিভাবকরা রয়েছেন তারা সেই অর্থটা দিয়ে উঠতে পারছেন না, তখন কি করবেন সেই চিন্তার মধ্যে থাকা, এই অবস্থা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা শুরু হয়েছে। তো এই প্রাথমিক যে খসড়া কার্যত প্রস্তুত হয়ে গেছে বলা চলে। সূত্রের খবর, আগামী অধিবেশনে রাজ্য সরকারের তরফ থেকে এই বিল পেশ হতে চলেছে। অতনু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন? প্রাইভেট স্কুলের ক্ষেত্রে এই বেতন বৃদ্ধি অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে অনেক সমস্যা হয়। তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলে মেয়ের ভর্তির জন্য তার এই খরচা আছে, হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া, অন্যান্য কর্পোরেট পানিশমেন্ট, নানা রকমের পরিকাঠামোগত অভাব, এগুলো বেশ কিছু বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা এই বিষয়ে বিল আনতে চাই। আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাশ করাতে পারবো। কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে মাননীয় রাজ্যপালের স্বাক্ষরের উপর নির্ভর করছে। পরিকাঠামো ঠিকঠাক রেখে ঠিকঠাকভাবে ফিজ নিতে হবে, এটাও যেমন সরকারের লক্ষ্য, ঠিক তেমনই সরকারের লক্ষ্য পরীক্ষা যেন সুষ্ঠু অবাধ হয় এবং সেখানে কোনো অসৎ উপায় যাতে কেউ অবলম্বন না করে। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার কথা ছিল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়। তো সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে ঢুকে গেলেন একজন ছাত্রী, দেখা গেল জুতোর মধ্যে মোবাইল নিয়ে। কিভাবে সম্ভব জুতোর মধ্যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা? সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, প্রথমত জানতে চাইবো কোথাকার ঘটনা, তারপর জানতে চাইবো মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার কথা ছিল, তো মেটাল ডিটেক্টরে ধরা পড়লো না? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা গেছে, কলকাতা পাঠ ভবন স্কুলের এক ছাত্রী, তিনি পরীক্ষা যখন দিচ্ছিলেন বিনোদিনী গার্লস হাই স্কুলে, পাঠ ভবন স্কুলের ছাত্রীদের পরীক্ষা কেন্দ্র হয়েছে বা ঢাকুরিয়া বিনোদিনী গার্লস হাই স্কুল। যেটা এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে যে এই ছাত্রী জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিল। পরীক্ষা শুরুর পর থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তিনি তার কাছে মোবাইল ফোনটি রেখেছিলেন এবং তারপর ওই ছাত্রীর গতিবিধি দেখে সন্দেহ হয়। বিনোদিনী গার্লস হাই স্কুলের যারা নজরদারির দায়িত্বে ছিলেন যে সমস্ত শিক্ষিকারা, তাদের গতিবিধি দেখে সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরেই সেই ছাত্রীটিকে হাতে নাতে ধরা হয় মোবাইল ফোন সমেত। মোবাইল ফোন নিয়ে ধরা পড়ার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সে তখন জানায় যে সে জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে এসেছিল। এবার দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর রাখার সিদ্ধান্ত নিয়েছিল পরীক্ষার্থীদের তল্লাশির জন্য, কিন্তু বিনোদিনী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বলছেন যে মেটাল ডিটেক্টর থাকলেও ছাত্রছাত্রীদের বডি সার্চ করার কোনো নির্দেশ সংসদ দেয়নি। ফলত সেই কারণেই মনে করা হচ্ছে যে জুতোর মধ্যে সেই ছাত্রী মোবাইল ফোন নিয়ে ঢুকে যান। যদিও এখানে এই ঘটনা সংসদকে আগামী যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ভাবাচ্ছে এবং তারা আলাপ আলোচনা চালাচ্ছেন। এখনো পর্যন্ত 6 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে সংসদে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্য। কিন্তু সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে চলছে, কিন্তু এই ধরনের ঘটনা, অর্থাৎ জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে চলে যাওয়া, এই ধরনের ঘটনা সাম্প্রতিক সময় আর যা দেখেই অবাক শিক্ষক শিক্ষিকারা। ধন্যবাদ সোমরাজ। রাজ্য রাজনীতির খবরে নজর রাখা যাক। 26শে ভোটের আগে ইস্যু ভিত্তিক যে যার মতো লড়াইয়ের পথ বেছে নিচ্ছে, ঠিক এরকম একটা জায়গায় দেখা যাচ্ছে বিজেপি পুরনোতেই আস্থা রাখছে। কেন কথা বলছি? তার কারণ বিজেপি অফিস আবার সেই ফিরে যাচ্ছে।
মুরলীধর সেন লেনে, অর্থাৎ 26-এর আগে পুরনোতেই আস্থা রাখছে। সুস্মিতা রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, আমরা দেখেছি 2021-এর পর বিভিন্ন জায়গায় শিফট করা হয়েছে অফিস, কখনো হেস্টিংসে 4টে তলা নিয়ে, আবার কখনো দেখা গেছে যে ওয়ার রুম বানানো হয়েছিল, সেটাও সেক্টর 5-এ। তো খুব একটা ভালো কিছুই হয়নি শেষ পর্যন্ত। তাহলে কি সেই আবার পুরনোতেই আস্থা রাখতে হচ্ছে? সেই জন্যই কি মুরলীধর সেন লেনে চলে যাওয়া হচ্ছে? দেখো, কথাই বলে পুরনো চাল ভাতে বাড়ে, আর সেই কথার উপরে ভর করেই বিজেপি এবার 26-এর বিধানসভা নির্বাচন লড়ার ক্ষেত্রে পুরনোতেই যে আস্থা রাখছে, পুরনো পার্টি অফিস থেকে আরম্ভ করে পুরনো যে কর্মী তাদের উপরে ভর করেই 26-এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে। সেটা সাম্প্রতিককালে বঙ্গ বিজেপি নেতৃত্বে নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের উপর সেই কথাটি স্পষ্ট করে বলাই যায়। তার কারণ বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশ তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, পরিকল্পনা করেছে বিজেপির প্রাক্তন রাজ্য সদর দফতর 6 নম্বর মুরলীধর সেন লেন, সেখান থেকেই বিজেপির নির্বাচনী কার্যকলাপ 26-এর বিধানসভা নির্বাচনের পাশাপাশি যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হবে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে, বিজেপির বিভিন্ন দলীয় কর্মসূচি, সেগুলি ঠিকমতো বন্টিত হচ্ছে কিনা, পালন হচ্ছে কিনা, সেই সমস্ত যে খুঁটিনাটি রাজনৈতিক নির্বাচনী কার্যকলাপ সেগুলি সবই সামলানো হবে 6 নম্বর মুরলীধর সেন লেন বিজেপি অফিস থেকে। শুধু তাই নয়, বিজেপির যারা রাজ্য নেতৃত্বে রয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছে, তারা ইতিমধ্যেই বিজেপির যে 6 নম্বর মুরলীধর সেন লেনের অফিস, সেই পার্টি অফিস নতুন করে সাজিয়ে তোলার কাজ, সেই কাজ করার নির্দেশ জারি করেছেন এবং এই পরিকল্পনায় সায় দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সুতরাং পুরনোতে আস্থা রেখে পুরনো কর্মীদের উপর ভর করে বিজেপির প্রাক্তন রাজ্য দফতর, বিজেপির যারা কর্মী তাদের আবেগ, সেই আবেগের উপর ভর করেই, ভৌগোলিক অবস্থানের উপর সবকিছু বিবেচনা করেই আবারও বিজেপির যে প্রাক্তন সদর দপ্তর 6 নম্বর মুরলীধর সেন লেন, সেখান থেকেই বিজেপি মূলত তার যে রণকৌশল 26-এর বিধানসভা নির্বাচনে, সেই রণকৌশল সাজিয়ে শাসকের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামতে চলেছে। ইতিমধ্যে যখন প্রথমবার ওখান থেকে সরে আসে 2023-এর আগে, অর্থাৎ 2024-এর আগে 2023-এ হেস্টিংসে 4 তলা নিয়ে সেখানে একটা অফিস করা হয়েছিল, সেই সময় এই মুরলীধর সেন লেন তার আবেগ, সেই সব কিছু নিয়ে দিলীপ ঘোষ কি বলেছিলেন একবার শুনবো। তখনই তিনি বলেছিলেন এই মুরলীধর সেন লেন সেই অফিস নিয়ে কত কিছু। আর আজ যখন সিদ্ধান্ত হয়েছে যে আবার সেই পুরনো অফিসেই ফিরে যাওয়া হবে, সেখান থেকেই আবার কাজ হবে, দিলীপ ঘোষের বক্তব্য শুনবো। মুরলীধর সেন লেনের অফিস আমাদের কাছে একটা ঐতিহাসিক স্মৃতি জড়িত। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের স্রষ্টা, তিনি ওখানে বসেছেন, ওখান থেকে জনসংঘ থেকে শুরু হয়েছে, পার্টি চলেছে, ওটা এখনও আছে। সেটা আমাদের কাছে প্রেরণার জায়গা। পার্টির পার্টি বড় হয়েছে, কাজের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় অফিস নেওয়া হয়, কিন্তু এখনও সেই 6 নম্বর মুরলীধর সেন লেন আছে। লড়াই হবে, ওটা আমরা ছাড়ছি না, ওইখান থেকে পার্টি জিতবে। আর শ্রমিক ভট্টাচার্যর বক্তব্য শুনবো একবার। আমাদের চিরকালই দলীয় কার্যালয়ের নাম ছিল 6 নম্বর মুরলীধর সেন লেন, যে কার্যালয়ের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদার, সুকুমার ব্যানার্জি, সত্যব্রত মুখার্জিদের নাম রয়ে গেছে। সুতরাং আমাদের ওটাই কার্যালয় ছিল, ওটাই বিজেপির পরিচিতি, ওটাই বিজেপির সঙ্গে সম্পর্ক। ওই দেখুন মাছ ধরছেন দিলীপ ঘোষ, কি উঠলো পুঁটি, কিন্তু 26-এর আগে বড় মাছ বিজেপিতে যাবে। কি বলছেন দিলীপ ঘোষ যখন তার কাছে প্রশ্ন করা হলো, শুনুন একবার। শিকারী দিলীপ ঘোষের ছিপে এখন পুঁটি তো উঠেছে, কিন্তু 26 নিয়ে যখন জানতে চাওয়া হলো, কি বলছেন তিনি। এই যে জলা এখানে আছে না, বালি খাদান, বিশাল গভীর বড় মাছ আছে বলে, তার জন্য আলাদা টেকনিক লাগাতে হয়। আমরা সেই পুঁটি থেকে আরম্ভ করে রূপচাঁদ সব মাছই ধরলাম, বলেই ধরা পড়লো। 26-এর আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো, প্র্যাকটিস চলছে। কিন্তু এই 26-এর আগে বড় কিছু ধরার কথা যখন বলছেন, তখন আবার কুণাল ঘোষ বলছেন গল্প দিয়ে ভেসে থাকতে চায় বিজেপি। কিছু না কিছু বলতে হয়। 26-এ ওনারা কিছু করে দেখাতে, সবসময় বিজেপির গোটা বিষয়টা ভবিষ্যৎকালের উপর নির্ভর করে। ক্যালেন্ডারও একটা ভবিষ্যৎকালের উপর হয়। আমরা অমুক সালে করে দেখাবো, অমুক মাসে করে দেখাবো, তারপরের মাসে কোনোটাই হয় না। আর তারপরের একটা গল্প ছেড়ে এনারা ভেসে থাকতে চান, এসব কথার কোনো মূল্য নেই।
আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা বলা হয়। চিকিৎসার উন্নতির জন্য যতটা আধুনিক করা যায় সব চেষ্টা করা হচ্ছে। এসএসকেএমে রোবোটিক সার্জারি হবে এবার। কি এই রোবোটিক সার্জারি, কিভাবে কাজ হবে, এবং সম্ভবত উত্তর পূর্ব ভারতে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটবে। অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবেন অভিজিৎ? অতনু, পূর্ব ভারত, গোটা ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের কোনো এইমসে অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মতন এরকম উন্নততর প্রতিষ্ঠানেও যে রোবোটিক সার্জারি হয় না, সেই রোবোটিক সার্জারি আমরা কিছুদিনের মধ্যেই পেতে চলেছি রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম হাসপাতাল। এবং এসএসকেএম হাসপাতালে এই রোবট বসতে চলেছে কেমব্রিজ মেডিকেল রিসার্চ সিএমআর এর এই রোবট বসতে চলেছে কেমব্রিজ মেডিকেল রিসার্চের এই রোবটের মাধ্যমে রোবোটিক সার্জারি হবে। কেন না, ইউরোলজি থেকে শুরু করে কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, স্ত্রীরোগ অর্থাৎ গাইনোকোলজি, বক্ষরোগ, স্তন ক্যান্সার, কিডনি এবং হেড নেক কোলন ক্যান্সারের মতন যে জটিল অস্ত্রোপচারগুলো, সেই অস্ত্রোপচারগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেটা হয় হচ্ছে যে সার্জন যিনি অস্ত্রোপচার করেন তার যে অনেকগুলো জায়গা, দুরূহ জায়গাগুলোতে তাকে ঢুকতে অসুবিধা হয়, সেখানে কিন্তু রোবট একদম নির্ভুলভাবে সেখানে গিয়ে অস্ত্রোপচার করেন। এবং বেসরকারি ক্ষেত্রে বেশ কয়েক বছর আগেই বিভিন্ন বড় বড় নার্সিংহোমগুলোতে, প্রাইভেট হসপিটালগুলোতে সেখানে এই রোবটের মাধ্যমে সার্জারি করা হয়, লাখ লাখ টাকা খরচ হয়। সাধারণ মানুষ কেন, মধ্যবিত্ত মানুষের পক্ষেও সেই সার্জারি করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। আর সেটাই এখন এসএসকেএম হাসপাতালে হতে চলেছে। আর কয়েকদিনের অপেক্ষা, কারণ দরপত্র হয়ে গেছে এবং অর্ডারও বেরিয়ে গেছে। 5,75,00,000 টাকা, 5,75,00,000 টাকা এই রোবটটার দাম। ট্যাক্স সমেত, কর সমেত তার দাম হচ্ছে 6,44,00,000 টাকা। এবং সেই রোবট আসতে চলেছে এসএসকেএম হাসপাতালে। রাজ্যের মধ্যে প্রথম শুধু নয়, পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের কোনো সরকারি হাসপাতালের মধ্যে প্রথম এরকম পরিষেবা। এবং সেই রোবটের মাধ্যমেই এই রোবোটিক সার্জারি শুরু হবে এবং প্রত্যেকে উত্তেজনায় ফুটছে হাসপাতালের চিকিৎসকরা। ধন্যবাদ। এটা ঐতিহাসিক শুধু বললেও কম বলা হবে। বেসরকারি হাসপাতালে খরচটা এতটাই বেশি যে এটা অত্যন্ত ধনী ছাড়া কারোর পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব ছিল না। এই প্রথম রোবট যদি সরকারি ক্ষেত্রে এবং সেন্টার অফ এক্সিলেন্স এসএসকেএম এসে পৌঁছয়, প্রয়োজনে নিম্নবিত্ত মানুষও রোবোটিক সার্জারি টেকনোলজির অ্যাডভান্টেজ নিতে পারবে। আগামী 10 বছরের মধ্যে রোবোটিক সার্জারি ট্রেন সার্জন পশ্চিমবঙ্গে এত বেশি হবে যে আমরা ভারতবর্ষ তথা আন্তর্জাতিক মানের সার্জারিকে স্পর্শ করতে পারব। গ্যাংস্টার